মানুষের জন্য রাজনীতি নাকি ক্ষমতার জন্য? যদিও গত 15 বছরের নানা পরিসংখ্যান বলছে কর্তৃত্ববাদী ও ফ্যাসিবাদী আওয়ামী লীগ গত 1.5 দশক রাজনীতি করেছে শুধুমাত্র ক্ষমতা ও অর্থবিত্তের জন্য, যা অর্জন করতে দলটির নেতাকর্মী ও তাদের সমর্থনে থাকা প্রশাসনের কর্তারা লঙ্ঘন করেছেন আইনের সব ধরনের ধারা, যেখানে মানবাধিকারের সকল মানদণ্ড গত 15 বছর ছিল উপেক্ষিত। আইন ও সালিশ কেন্দ্র সহ বিভিন্ন বেসরকারি সংস্থার তথ্য বলছে, শেখ হাসিনার আওয়ামী লীগ সরকারের টানা 3 মেয়াদে ক্রস ফায়ার ও বন্দুক যুদ্ধের নামে বিনা বিচারে হত্যা করা হয়েছে 1926 জন মানুষেরও বেশিকে। আয়নাঘরে গুম করা হয়েছিল 700 জনেরও বেশি লোককে, যেখানে এখনও নিখোঁজ রয়েছেন 2 শতাধিক। কর্তৃত্ববাদী শেখ হাসিনা সরকার তার অবৈধ ক্ষমতা পাকাপোক্ত করতে 2009 সালে বিডিআর বিদ্রোহের মিথ্যা অজুহাতে 57 জন সেনা কর্মকর্তা সহ হত্যা করেছে 74 জন দেশপ্রেমিক নাগরিককে। এরপর বিচারের নামে অসংখ্য বিডিআর কর্মকর্তার জীবন শেষ করেছে আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকার। এছাড়া 2013 সালে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে নৃশংস হামলা, সাগর রুনি হত্যা, 2013-14 সালে বিএনপি জামাতের উপর দেশব্যাপী নির্যাতন নিপীড়ন সহ শুধুমাত্র ক্ষমতার জন্য সব ধরনের মানবাধিকার লঙ্ঘন করেছে আওয়ামী লীগ ও তাদের দোসররা। আর সবশেষ 24-এর গণ অভ্যুত্থানে আমরা দেখেছি শেখ হাসিনার মানবাধিকার লঙ্ঘনের ভয়াবহ চূড়ান্ত রূপ, যেখানে আওয়ামী লীগ ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কেড়ে নিয়েছে প্রায় 2000 নিরীহ ছাত্র জনতার প্রাণ। দর্শক, আন্তর্জাতিক মানবাধিকার দিবস নিয়ে আমাদের আজকের এখন প্রকাশ। আমরা আজকের আলোচনার নাম দিয়েছি নিধন কাল। আর এ নিয়ে কথা বলতে আমাদের সাথে আছেন 5 বছর 3 মাস গুম থাকার পর মুক্ত হওয়া ইউপিডিএফ সংগঠক মাইকেল চাকমা, আছেন পিলখানা হত্যাকাণ্ডের পর বিচারের নামে মিথ্যা অভিযোগে কারা অভ্যন্তরে ইঞ্জেকশন দিয়ে হত্যা করা বিডিআর কর্মকর্তা ডিএডি আব্দুর রহিমের ছেলে, পিলখানা হত্যাকাণ্ডের ন্যায় বিচার প্রতিষ্ঠায়কের আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুল আজিজ। আপনাদের সকলকে স্বাগত। আর কিছুক্ষণ পরে রাজধানীর শাহিনবাগ থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন গত 1.5 দশক গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিরুদ্ধে লড়াই করা সংগঠন মায়ের ডাকের আহ্বায়ক সানজিদা ইসলাম। পুরো আয়োজনে আপনার সাথে আছে আমি মাহমুদ রাকিব। আমরা শুরুতে একটু যেতে চাই দাদা আপনার কাছে। আমরা আজকে যে আয়োজনের নামটি দিয়েছি নিধন কাল, আপনিও এই নিধনের একজন অন্যতম সাক্ষী। আপনি 5 বছর 3 মাস গুম ছিলেন, আসলে কোথায় ছিলেন, কোথায় রাখা হয়েছিল, কিভাবে ছিলেন, একটু জানতে চাই আমরা। যাই হোক, আজকে আন্তর্জাতিক মানবাধিকার দিবসে আমাকে এই অনুষ্ঠানে, এখন প্রকাশ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য আমি এখন টিভিকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আর টেলিভিশনের সামনে যারা দর্শক শ্রোতা রয়েছেন তাদের প্রতিও আমি সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে জুজু এবং শুভেচ্ছা জানাচ্ছি। তো আমাকে 2019 সালের 9 এপ্রিল ঢাকার কল্যাণপুর থেকে একদল সাদা পোশাকধারী লোক জোরপূর্বক তুলে নিয়ে যায়। এটা সেদিন বুধবার ছিল, বিকাল 5:30টার সময় হবে। ওখান থেকে মানে আমাকে যাওয়ার পর তারা আমাকে ধরে ফেলে কল্যাণপুরের সেই জায়গায়। তো এরপর একটা সাদা মাইক্রোবাস আছে, ওখানে তুলে আমাকে নিয়ে যাওয়ার পর এই যে আমি মাইক্রোবাসে তোলার ঠিক যে আমাকে ধরার 2-3 মিনিট পর্যন্ত আমি দুনিয়াতে দেখেছিলাম শুধু। আর গাড়িতে তোলার পর আমাকে 1-2 মিনিটের মধ্যে, 2 মিনিট হবে না, 1 মিনিটের মধ্যে আমার চোখ বেঁধে দেয়, কালো কাপড় দিয়ে হ্যান্ডকাপ পরিয়ে দেয়। তো এরপর আর আমি দুনিয়া কেমন আর দেখি নাই। যে 5 বছর যে প্রায় 4 মাস আমি ছিলাম যে অবস্থায়, যখন আমাকে ওখানে নিয়ে গিয়ে চোখ খুলে দেয় তখন আমি দেখলাম আমার চারিদিকে সব দেয়াল। মানে যখন এই চোখ বেঁধে দেওয়ার পর আমার সামনে যখন আমি চোখ খুলে দিল তখন আমার চারিদিকে শুধু দেয়াল ছাড়া আমি কিছু দেখি নাই।
তো এই যে দেয়ালের ভিতর যে দেয়ালের 4 দেয়ালের মধ্যে আমার 5 বছর প্রায় 4 মাস কেটেছে। এটা আমি মনে করি যে আজকের এই মানবাধিকার দিবসে যে যদি আমি বলি এটা খুব সাংঘাতিক রকমের গুরুতর মানবাধিকার লঙ্ঘন। এমন আমি একথা স্মরণ করে দিতে চাই যে বিগত যে পতিত যে ফেসিবাদী আওয়ামী লীগ, বিশেষ করে শেখ হাসিনার নেতৃত্বে যে গত প্রায় 14-15 বছর যে তার দুঃশাসন চলছিল দেশে, তো এই যে খুন গুম তারা যা করেছে, ক্রসফায়ার নামে হত্যা যা করেছে তারা, এই যে মানুষকে গুম করে রাখা, তুলে নিয়ে যাওয়া, এটা তারা করেছিল তার মানুষকে ভয় দেখানোর জন্য, ক্ষমতার জন্য, ক্ষমতা ঠিক থাকার জন্য। যে শেখ হাসিনা চেয়েছিল যে আজীবন ক্ষমতায় থাকতে, তার আজীবন ক্ষমতায় থাকার জন্য যে সারা দেশের মানুষকে সে একটা মেসেজ দিতে চেয়েছিল যে তোমরা যদি মানে মানে এই আমার দল এবং আমার ক্ষমতাকে বা চ্যালেঞ্জ করতে চাও বা যদি আমাকে সমালোচনা করো, সে তো সমালোচনা সহ্য করতে পারে না, মানে সামান্য কিছুই করতে পারে না। আপনি যেখানে ছিলেন বলছেন চারদিকে দেয়াল, মানে ওইটার কেমন ছিল, কত ফুট লম্বা চওড়া, হ্যাঁ বা আমরা টয়লেট কিভাবে করতেন? হ্যাঁ, এটা আসলে তো খুব অমানবিক একটা জায়গা ছিল, যেভাবে মানুষ এভাবে মানে আমি দুনিয়ায় কোথাও এবার মানুষ বাঁচবে আমি আশা করি, মানে বিশ্বাস করি না। তবুও মানুষ তো মানে কি বলবো, মানে যে আলো বাতাসহীন অবস্থায় যদি আপনি ইট চাপা দিয়ে যদি বিয়ে রাখলে মানে ঘাস মারা যায়, আপনার কোন লটা ফাটা মারা যায়, কিন্তু আলো বাতাসহীন অবস্থায়, মানে প্রাকৃতিক আলো বাতাসের কথা বলছি আমি, মানুষকে রাখা তো অত্যন্ত অমানবিক, যেখানে আপনার সারাদিন আপনার বন্দি থাকতে হচ্ছে প্রায় 8 ফিট বা 11 ফিট একটা রুমের মধ্যে। সেখানে শুধু আপনার সামনে একটা দরজা আছে, দরজাতে আপনার তুলেয়ার একটা দরজা আছে, সামনে তুলেয়ারের দরজা, তার মানে একটা লোহার চিকের একটা দরজা আছে, ঠিক আপনার জেলখানার মতো, জেলের যে দরজা, বাইরে যাওয়ার সুযোগ আছে না, বাইরে যাওয়ার সুযোগ নাই, আরেকটা খাতের দরজা আছে। তো বাইরে যাওয়ার সুযোগ বলতে কি, আপনি যখন আপনার প্রয়োজন পড়বে ওয়াশরুমে যাওয়ার প্রাকৃতিক প্রয়োজনে, তখন ডাকলে পরে এসে নিয়ে যায়, হ্যান্ডকাপ পরিয়ে দিয়ে চোখ বেঁধে দিয়ে ওয়াশরুমে নিয়ে যায়, আনা নেওয়া করে। তখনও কিন্তু আপনাকে যখন রুম থেকে বের করবে তখন চোখ বেঁধে দিয়ে তারা নিয়ে যায়। আচ্ছা, বাইরে কিছু দেখতে দেয় না। কিন্তু এমনও করে যে কোনো সময় তারা যেটা করে যে আপনার যখন খুব মানে মানে খুব চাপের মধ্যে আপনি আছেন, যে আপনাকে এক্ষুনি যেতে হবে ওয়াশরুমে, তখন যদি তারা বুঝে যে লোকটা মানে এখন তার খুব কষ্টের মধ্যে আছে, তখন তারা আরও বিলম্ব করে কোনো সময়, মানে এবার আরও কষ্ট দেয়, মানে 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 কষ্ট দেয় সেভাবে। তারপরে আপনার যখন মনে হচ্ছে আপনার খুব গরম লাগতেছে রুমে, তারা যেই ফ্যান দিয়ে একটু বাতাস লাগবে ওই ফ্যানটা বন্ধ করে দেয়, তো আরও মানে চালায় ফ্যান। ওই ফ্যানটা আসলে নর্মাল কোনো ফ্যান না, এই ফ্যানগুলো হচ্ছে একটা অত্যাচারের যন্ত্র, প্রচুর শব্দ, উচ্চ শব্দ হয়। আপনি মানে মানে ওই ইন্ডাস্ট্রিতে যে বড় বড় ফ্যান চলে, যে বড় সাউন্ড হয়, শব্দ হয়, ঠিক এরকম শব্দ অনেক, প্রায় 30-40টা ফ্যান চলে ওখানে। মানে বেশ ফ্যান চালানোর উদ্দেশ্য হলো আপনার কষ্ট দেওয়ার জন্য। আমি আপনার সাথে ফিরবো। আমরা একটু আমাদের সাথে যুক্ত হয়েছেন সানজিদা ইসলাম, তিনি মায়ের ডাক যে সংগঠন, সেই সংগঠনের আহ্বায়ক, তিনি আমাদের সঙ্গে কিছুক্ষণের মধ্যেই যুক্ত হবেন। আমরা একটু যেতে চাই আব্দুল আজিজ আপনার কাছে। আপনার বাবা এই যে পিলখানা হত্যাকাণ্ডেই আমরা বলবো শহীদ হয়েছেন, তিনি জেলখানায়। সেই সময়গুলো আসলে কীভাবে কেটেছিল আপনাদের, বা আপনার বাবার যে ঘটনাটি সেটি আপনারা কীভাবে জানতে পেরেছিলেন, কদিন পর বা কীভাবে কি? পিলখানা ছিল মূলত ফ্যাসিস্ট সরকারের ক্ষমতা টিকে থাকার জন্য প্রথম অস্ত্র। যখন তারা 2008 সালে নির্বাচন শেষ করেন, তখন পিলখানার যে ঘটনাটা, এই ঘটনাটা আসলে এই নিধন যে আমাদের প্রোগ্রামটা করতেছেন, শুধু একটা নিধন প্রোগ্রামে এই পিলখানার ইস্যুটা বলে শেষ করা যাবে না, তা আমি সংক্ষিপ্ত করে নিচ্ছি। আমি প্রথমে যারা এখনো টিভিতে আছেন দর্শক সারিতে এবং আমার বিডিআর পরিবারের নির্যাতিত যে ফ্যামিলিগুলো আছেন, তাদেরকে আমি প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। যেহেতু এটা মানবাধিকার দিবস আজ, তো মানবাধিকার লঙ্ঘনের যে প্রথম স্টেপ বাংলাদেশের, যদি ফ্যাসিস্ট সরকারের, এটা হচ্ছে যে পিলখানা ইস্যু দিয়ে। পিলখানা ইস্যুর প্রথম যখন আব্বু দরবার হলে যায়,
তখন উনি দরবার খুলে গেছেন ওনার যে অধীনস্থ মেজর তারিকুল ইসলামের সাথে। দরবার যখন শুরু হয় তখনই এই হট্টগোল বা এই ঘটনার সূত্রপাত হচ্ছে যে 8:30 বাজে ওনারা দরবারে প্রবেশ করছেন। তারপর ঠিক 9:30 বা 9:35 এমন সময় মিসফায়ারিং বা বিভিন্ন হট্টগোল হয়েছে। তো ওই ভিতরের ঘটনাটা তো আমি তখন বলতে পারবো না, এজন্য আমি ছিলাম বাহিরে, আব্বু ছিল দরবার হলের ভিতর। আর দরবার হলের ভিতরে থেকে যখন আব্বু বাইর হয় হট্টগোলের কারণে, আমাদের বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, এটার সামনে একটা জায়গা আছে, ওইখানে প্রথম মানে আব্বুর বুটের যে লেস আছে এটা জানলার কাচের সাথে লেগে পড়ে যায়। পড়ে গেলে প্রথম আব্বুকে ওইখানেই শহীদ করার চেষ্টা করে, মানে প্রথম ওনাকে শহীদ করার চেষ্টা করা হয় দরবার হলেরই আশেপাশে। আমরা শুধুমাত্র জানি যে এখানে সেনাবাহিনীর কর্মকর্তারা শহীদ হয়েছেন, এটা আসলে না। এখানে আমাদের বিডিআরের যে কর্মকর্তা এবং বিডিআরের যে ডিএডি আছেন ওনারাও এখানে শহীদ হয়েছেন। বিডিআর এবং সেনাবাহিনীকে আলাদা করার জন্য যে ষড়যন্ত্র, এই মূল পরিকল্পনাটাই ছিল ফ্যাসিস্ট সরকারের, মানে এই পিলখানা দিয়ে। আপনার আব্বা কিভাবে মারা গেলেন? তো আমি আসছি এই জায়গাটায়, একটু সংক্ষিপ্ত করে নিচ্ছি। তো আব্বু যখন লেস মানে জানলাতে লাগার পরে পড়ে গেছেন, তখন আব্বুকে মুখোশধারী 2-1 প্রথম পায়ে আঘাত করে পাটা ভেঙে ফেলে। পরে পিঠে আঘাত করে পিঠের যে বিভিন্ন হাড় আছে এগুলা পিঠে মানে পরে জখম করে ফেলে। যখন ওনাকে গুলি করতে নিছে তখন পিলখানারই সৈনিক আব্বুকে চিনে ফেলে। তখন ওই মুখোশধারী যে সৈনিকগুলা ছিল তখন তাদেরকে বলতেছে যে উনি আমাদের বিডিআরের ডিএডি, ওনাকে মেরো না। তখন আব্বুকে মানে সেভ করে ওনাকে এই 44 রাইফেল ব্যাটালিয়নের এমআই রুমে রাখেন, এবং এমআই রুমে রাখেন এমনভাবে যে ভিতরে উনি আসেন কিন্তু বাহিরে থেকে কোনো ধরনের যোগাযোগ ওনার সাথে করা যাচ্ছে না। জি। তো সর্বপ্রথম আম্মু যতটুকু মানে 11টা বাজে, তখন সকাল 11টা বাজে আম্মু জানতে পারছেন যে আব্বু মানে খুবই মারাত্মক আকারে আঘাতপ্রাপ্ত হয়ে এমআই রুমে আছেন। জি। তো যখন পিলখানার ঘটনা মোটামুটি শেষ, মানে ওনাদের ক্লিনিং যে মিশন শেষ, তখন আব্বু তো কোথাও পালিয়ে যায়নি। অন্য যে সৈনিকরা আছেন তারা বিভিন্ন জায়গায় পালিয়ে চলে গেছেন, তা আব্বু পিলখানার ভিতরেই ছিলেন। তো ওনার একটা আত্মবিশ্বাস এতটুকু ছিল যে আমি তো নির্দোষ, আমি তো এই ঘটনা সম্পর্কে কিছু জানি না। জি। পরে কি হলো? তো আব্বুকে 27 তারিখে র্যাব অ্যারেস্ট করে, অথচ ওনাকে দেখাইছেন যে মার্চের 3 তারিখে ওনাকে পালাতক অবস্থায় মেথরপট্টি থেকে মানে হাজারীবাগের ওনাকে মানে গ্রেপ্তার দেখানো হয়। অথচ এই কয়েকদিন কিন্তু উনি র্যাব হেফাজত বা ডিজিএফআইয়ের রিমান্ড ওইখানেই ছিলেন উনি। তো সেক্ষেত্রে এই দিনগুলো যখন পার হয়ে যায়, আমি মূলত আব্বুর মৃত্যুর ঘটনায় চলে আসতেছে। তখন আব্বুর প্রায় 17 মাস জেল জীবন। উনি 17 মাসের প্রায় প্রতিটি দিনই মানে যে দিনগুলো ইসলামে হারাম এই দিনগুলো ব্যতীত প্রত্যেক দিনই উনি রোজা রাখতেন জেলখানায়। জি। তো সেক্ষেত্রে প্রায় 17 মাস যখন অতিবাহিত হয়, তখন প্রথম আর কি আব্বুকে, তখন ডিজিবিডিআর ছিল আজিজ আহমেদ, তখন উনি সেক্টর কমান্ডার ছিলেন। জি। সেক্টর কমান্ডার থাকা অবস্থায় আব্বুকে জেলখানায় গিয়ে বলে যে রহিম সাহেব আপনি রাজসাক্ষী হন। জি। কিন্তু আব্বু রাজসাক্ষী হইতে রাজি হন না, এই জন্য যে উনি তো আঘাতপ্রাপ্ত হয়ে এমআই রুমে ছিলেন। এমআই রুম থেকে 2 অস্ত্রধারী তাকে নিয়ে গেলেন যে প্রধানমন্ত্রী আসছে বা বিভিন্ন এই 14 দলীয় যে জোট তাদের যে কর্মকর্তারা আসছে তাদের সাথে মিটিং করতে হবে। একটু ছোট করে বলবেন। জি। তো
তো আব্বু তো এই বিষয়টা জানেন না। তো সেক্ষেত্রে আব্বু তখন ওনাদেরকে উত্তর মানে পাল্টাও কোশ্চেন করলেন যে স্যার আমি কি বলবো তাহলে, আমি তো এই ঘটনার সময় ছিলাম না, ঘটনার দিন আমাকে মেরে আঘাতপ্রাপ্ত করা হয়েছে, তাহলে এই সত্য ঘটনাটা কি, তাহলে আমাকে যে রাজসাক্ষী করবেন, সত্য ঘটনা কতটুকু জানি, এতটুকু হলে আমি রাজসাক্ষী দিতে পারি, কিন্তু সত্য ঘটনা তো আপনারা দিবেন না। জি। তো এটা ছিল একটা। তখন আমাকে এবং আমার আম্মুকে ঢাকা সেক্টরের 2 তলায়, তখন সেক্টর কমান্ডার ছিলেন আজিজ এবং এই বিডিআরের যে মামলার যে বাদী পিপি ছিলেন জি। মোশাররফ হোসেন কাজল, আমাদেরকে ডাকাই নেওয়ার পরে প্রথমে আমাকে প্রেসারাইজড করে যে আপনার আব্বু সম্পর্কে বলেন, যে আপনার আব্বুকে বলেন যে আপনি রাজশাহী হয় তাহলে ওনাকে আবার ডিপার্টমেন্টে নিয়ে আসা হবে এবং আপনাদেরকে মানে বিশ্বের যে কোনো জায়গায় আপনাদেরকে মানে এস্টাবলিশ করে দেওয়া হবে, বাংলাদেশে না। তো সেক্ষেত্রে আমি বললাম যে এটা আমি বলতে পারবো না, এই জন্য আব্বু যেহেতু জব করেন আব্বু এই বিষয়টা বলবেন। তা আম্মুকেও বললো, তারপর আম্মুকে চকরাঙ্গায় বলতেছে আজিজ আহমেদ এবং পিপি মোশাররফ হোসেন কাজল যে এর পরিণাম কিন্তু ভালো হবে না। পরে কি হলো? এর পরিণাম ভালো হবে না। তখন ছিল জুলাই মাসের 25 কি 27 তারিখ, আমার ডেটগুলো ঠিক খেয়াল নাই, ঠিক আছে, জুলাই মাস চলমান, জি, শেষ সপ্তাহ। তো তখন আবার কারাগারে মানে যে তখন এই বিডিআরের যে আজিজ আহমেদ ছিলেন উনি গেলেন, যার পর আব্বুকে আবার বললেন যে আপনি রাজসাক্ষী হয়ে যান, কারণ আব্বুর বিরুদ্ধে তো কোনো। পরে শেষ করে যে জি, পরে কি হলো? আব্বুকে আবার গেলেন আর কি, আমাদেরকে তো একবার মানে প্রেসারাইজ করলেন, তারপর আবার আব্বুকে প্রেসারাইজ করতেছে যে আপনি রাজসাক্ষী হয়ে যান, তাহলে তো মানে অনেক ধরনের প্রলোভন দেখাচ্ছে। তা আব্বু রাজি হয় নাই। তখন আব্বুর যে আগে যে পা ব্যথা ছিল, পা তো ওই মানে পিলখানায় ভেঙে ফেলা হয়। শেষ করেন। তারপরে তখন আব্বু আর এখানে রাজি হয় নাই। পরবর্তীতে আব্বুর যে এই ব্যথার কারণে, ব্যথাটা ওঠার কারণে উনি একটু অসুস্থ হয়ে যায়। অসুস্থ হওয়ার পরে আমরা কারা ডাক্তারের সাথে যোগাযোগ করতে পারতেছি তখনও, কিন্তু 27 তারিখের দিকে মানে পিজি হাসপাতালে নেওয়া হয়েছে। নেওয়ার পর আম্মু জিজ্ঞাসা করলো যে তুমি যে অসুস্থ হলা, আমরা তো 2 দিন আগেও দেখে আসছি তুমি খুব সুস্থ সবল মানুষ। জি। আর আরেকটু হলো যে আব্বু কুস্তি খেলোয়াড় ছিলেন, শারীরিকভাবেও খুব শক্তিশালী ছিলেন আল্লাহর রহমতে। তো সেক্ষেত্রে এত সুন্দর একজন ফিট মানুষ দেখে আসলাম, 2 দিনের ভিতরে এমন কি হলো যে হাসপাতালে ভর্তি। তখন আম্মু জিজ্ঞাসা করলো যে কোন মেডিসিন দিচ্ছে কি পিজি হাসপাতালে, মানে তখন আব্বু বলতেছে মানে সরাসরি বলে না, আর একটু জিম করে বসে আছে, পরে বলতেছে দিচ্ছে। যে কি দিচ্ছে তাহলে, আমাকে একটা ইনজেকশন দিচ্ছে। আচ্ছা। তো এই ইনজেকশন যে আসলে আব্বুর জন্য সর্বশেষ মানে মেডিসিন হইতে পারে এটা আর আমরা তখন বুঝতে পারি নাই। তারপরে আব্বু মানে 29 তারিখ রাতে সন্ধ্যার সময় মারা যায়। জি, আমরা আপনাদের পরবর্তী গল্পগুলো শুনবো। কথা বলছিলাম নিধন কাল নিয়ে। আমাদের সঙ্গে যুক্ত আছেন মায়ের ডাকের আহ্বায়ক সঞ্জিদা ইসলাম। আমরা একটু সরাসরি তার সাথে কথা বলতে চাই। আপনি জানেন যে ইতিমধ্যে একটি গুম কমিশন করা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার আসবার পরে, তবে এখনো পর্যন্ত বিচার বহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে কমিশন হয়নি। এটি আপনাদের অনেকের মধ্যেই ক্ষোভের সঞ্চার করছে, আমরা বিভিন্ন মাধ্যমে শুনতে পাচ্ছি। তো যখনই এখনও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে কমিশন হয়নি, সেক্ষেত্রে এই অন্তর্বর্তীকালীন সরকার এবারের যে আন্তর্জাতিক মানবাধিকার দিবসের প্রতিপাদ্য বাংলা করলে দাঁড়ায় আমাদের অধিকার আমাদের ভবিষ্যৎ, এই মুহূর্তে সেই অধিকার কতটুকু আদায় করা সম্ভব হবে বলে মনে করছেন? এখনও এই কমিশন হয়নি বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের। প্রথম যেটা দাবি ছিল, ধন্যবাদ আমাকে জয়েন করার জন্য। প্রথম যেটা আমাদের দাবি ছিল যে একটা ট্রুথ কমিশন আসুক, তাই না? মানে একটা ট্রুথ কমিশন তো অবশ্যই থাকা দরকার ছিল। এটা যে কোনো ঘটনার যে মানবাধিকার লঙ্ঘন যেখানে হয়েছে তাদের জন্য দরকার। তো আমাদের যেটা চাওয়া ছিল
গুম হয়ে যাওয়া বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের প্রত্যেকটা আর কেসের ক্ষেত্রে ইনভেস্টিগেশন হোক, সেক্ষেত্রে গুমের ক্ষেত্রে একটা কমিশন হলেও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের জন্য কিন্তু আমরা কোনো কিছু ইফেক্টিভলি দেখিনি। আইসিটি ট্রাইব্যুনালে হয়তো কেস করা যাচ্ছে, কিন্তু সেটার ইনভেস্টিগেশন করে দৃষ্টান্তমূলক একটা বিচার কি আমরা আদৌ নিয়ে আসতে পেরেছি কিনা, কারণ এক্সট্রা জুডিশিয়াল কিলিংয়ের নাম্বারটা কিন্তু কম না। আপনি বিগত 15 বছরে যদি ধরেন, অ্যাপ্রক্সিমেট 2009 থেকে 23 পর্যন্ত 4000-এরও বেশি, এবং সবচেয়ে বেশি হতো হচ্ছে ইলেকশন পূর্ববর্তী সময়টাতে। আর এর পরবর্তীতে আমরা জুলাইতে দেখতে পেলাম যেটা আমরা গণহত্যা করা হলো, যে এটাও তো এক্সট্রা জুডিশিয়াল কিলিংয়ের মধ্যে পড়ে, একদমই 2000-এর মতো কেস। আর যাদেরকে গুম করে রেখে হত্যা করা হয়েছে সেটাও তো এমন একটা নাম্বারটা আসলে যেটা আমরা ভিজিবলি দেখতে পাচ্ছি 7000-এরও বেশি একটা নাম্বার। তো সেই 7000-এর বেশি নাম্বারের বাইরেও কিন্তু অনেক মানুষ আছে হয়তো আমরা জানি না তাদের লাশ। আজকে যেমন ভিকটিম ফ্যামিলিদের মধ্যে অনেকে বলতেছিলেন যে তাদের ছেলের ছবি দেখেছেন কিন্তু লাশ পাননি, কেন বেওয়ারিশ কবর হয়ে গেছে কিনা, বা আসলে কি হয়েছে, আদৌ কি কবর দিয়েছে কিনা। তো সেই জায়গা থেকে আর গুম হয়ে যাওয়া মানুষদের মধ্যে তো অনেকে কোনো কথাই বলছেন না যে ফেরত এসছে কি আসেন নাই, পাচ্ছি না আমরা, আর এদের কোনো ইনভেস্টিগেশনও হচ্ছে না প্রপারলি, আর এক্সট্রা জুডিশিয়াল কিলিংয়েরও না। তো সেই জায়গা থেকে এইবারের যে আন্তর্জাতিক মানবাধিকার দিবসের যে প্রতিপাদ্য, যেটা কোথায় অধিকার, আমরা কোথায় আছি আসলে, তো আমরা আমাদের ওই সেই জায়গাটা যেই 12 বছর আগে দাঁড়িয়েছিলাম না, আমার মনে হচ্ছে যে আমরা তো সেই জায়গাতেই আছি। কারণ এই যে 12 বছর ধরে মায়ের ডাকের সাথে কাজ করে আমরা যেই জায়গাটায় এসেছিলাম, 5 আগস্টের মধ্যে একটা অন্যরকম আশা ছিল যে পরিবর্তনের পরে আমরা বিচারগুলো হবে, অ্যাটলিস্ট বিচারের জায়গায় যাবো, অ্যাটলিস্ট জানতে পারবো যে এই মানুষগুলোর সাথে কি হলো। আপা, আরেকটি বিষয় জানতে চাই, বিচারের কথা আপনি বলছিলেন, সঙ্গে সঙ্গে একটু বিষয় জানতে চাই যে 5 আগস্টের পরে আমরা দেখলাম যে মাইকেল চাকমা আমাদের সঙ্গে রয়েছেন, দাদা মুক্ত হয়ে ফিরে আসতে পেরেছেন। আমরা দেখেছিলাম ব্যারিস্টার আরমান কিংবা সাবেক যে ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহ হিলামান আজমি, তারা ফিরে এসছেন। আরও যে প্রায় 200 এখনও নিখোঁজ রয়েছে, আপনারা বিভিন্ন জায়গায় আমরা দেখেছি, আপনি আয়নাঘরের কাছাকাছি গিয়েছেন, খুঁজেছেন, সেগুলোর কি কোনো আপডেট কিছু আছে, নিখোঁজ যারা রয়েছেন? কোনো আপডেট নেই এখনো পর্যন্ত, মানে কোনো, যদিও প্রত্যেকটা কেসের কিন্তু আই উইটনেস আছে, এবং প্রত্যেকটা কেসের ক্ষেত্রে কিন্তু কোন বাহিনী দ্বারা কোন সময় করা হয়েছে, তখনকার দায়িত্বশীল কারা ছিলেন, এটা খুবই ক্লিয়ার। তারপরেও এই যে আপনারা যদি বলেন যে 5 আগস্টের পরে আজকে কিন্তু 120 দিনেরও বেশি সময়, এই সময়টার মধ্যে কোনো ইফেক্টিভ রেজাল্ট কোনো ফ্যামিলির কাছে কিন্তু আসেনি। অ্যাটলিস্ট জানানো, প্রত্যেকটা ফ্যামিলির তো অধিকার আছে এটা জানার যে এদের আমাদের স্বজনদের সাথে কি করা হয়েছে, তারা কি জীবিত আছেন, তারা কি জীবিত নাই, আর তাদের সাথে কি করা হয়েছে এটা জানার অধিকার তো পরিবারের আছে। ওই চিহ্নিতকরণটাই হয়নি, হ্যাঁ চিহ্নিতকরণটাই হয়নি যে এই মানুষগুলোর সাথে কি করা হলো। আচ্ছা, রাষ্ট্রীয় দায়িত্বে বলা হয়নি, তার পরবর্তীতে না আমরা বিচারের জায়গায় যাব, তো সেই বিচারের জায়গায় যাওয়ার রাস্তাটা এত মানে জায়গায় এত মন্থর গতিতে এরা যাচ্ছে, যে প্রক্রিয়াতে কমিশন বলেন কাজ করছে, আর পরবর্তীতে রাষ্ট্রীয় দায়িত্বে যদি ট্রাইব্যুনালে যায়, এটার কোনো রিফ্লেকশন। আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা একটু এই যে 200 মানুষ নিখোঁজ তাদের অবস্থা কি একটু আমরা দাদার কাছ থেকে জানবো। দাদা, আপনি যে যখন মুক্ত হলেন 5 আগস্টের 2 দিন পরে, কি মনে হয় এই 200 মানুষ কি বেঁচে আছেন? আপনার যেহেতু আপনি একটা জায়গায় ছিলেন, আশপাশের আপনার সিমটমগুলো বা কি কি চিহ্ন কিছু মনে পড়ে কিনা? প্রথম যখন আমাকে ওখানে নেওয়া হলো, তখন আমি অনেক লোকের শব্দ আমি শুনছিলাম, যে আমার সামনে পেছনে আমার রুম টুমের থেকে অনেক কান্নার শব্দ আসতো। তাদের মানে তারা নামাজ পড়তেন, একটু দোয়া মানে প্রেয়ার করতেন, ওখানে অনেক মানে এরকম শব্দ শোনা যেত, বিশেষ করে কান্নাকাটি করার শব্দ আমি শুনতাম। তো তখন অনেক লোক ছিল বলে আমার মনে হলো, ওখানে প্রায় কয়েকশো লোক রাখার মতো ব্যবস্থা আছে ওই জায়গায়। আমি যেখানে ছিলাম, আমি 160 নাম্বার রুম একটা ছিল আমার, 160 নাম্বার সেলে ছিলাম অনেক দিন, প্রায় 8-10 মাস। তারপর 116 নাম্বার রুমে ছিলাম আমি প্রায় 2 বছরের কাছাকাছি। তারপর মানে 13 নাম্বার রুমে, 14 নাম্বার রুমে, 13 নাম্বার রুমে ছিলাম প্রায় 2 বছরের অধিক। তো এভাবে আমি হিসাব করলাম যে ওখানে প্রায় কয়েকশো লোক রাখার মতো ব্যবস্থা আছে। কিন্তু গ্রাউন্ড ফ্লোরে, এখানে তো একাধিক মানে বন্দিশালা আছে, মানে ওই মানে ইয়ের মধ্যে
তার জায়গাটা কোথায় গিয়ে compound-এর লোকেট করতে মধ্যে। পেরেছেন? এটা খুব সম্ভবত ঢাকার কাছে একদম এয়ারপোর্টের কাছে জায়গাটা। ওখান থেকে প্লেন যে ল্যান্ডিং করার যে শব্দটা একদম মানে মনে হচ্ছে প্লেনটা একদম ছাদ ছুঁয়ে নেমে যাচ্ছে এরকম মানে। আপনি শুনতে পেতেন? হ্যাঁ, একদম শোনা যায়। মানে যখন ফ্যান বন্ধ রাখে না তারা শীতের সময়, শীতকালের সময় 2019-20 সালের যে শীত পড়েছিল অনেক বেশি, তো শীতের সময় ফ্যান বন্ধ রাখতো। কুয়াশার কারণে? হ্যাঁ, শীতের কারণে প্রচুর শীত তো। আচ্ছা। মানে ফ্যান চালু থাকলে কিন্তু শব্দ শোনা যায় না। ফ্যান ফ্যান হ্যাঁ, ফ্যান, ওই যে ফ্যান একদম, হ্যাঁ, ওই যে যখন ফ্যান বন্ধ রাখে না তখন ওই শব্দটা শোনা যায়। প্রচুর মানে প্লেন নামে, প্রায় মানে অনেকগুলো প্লেন নামে। যখন বের হলেন তখন বাকিরা কি শব্দ শোনা যাচ্ছিল মানে আশপাশের রুমে? হ্যাঁ, তখন কিন্তু একেবারে শেষের দিকে আমি তেমন একটা শব্দ আর শুনি নাই। মানে মনে হচ্ছিল সবাই চলে গেছে, আর আমি কোনো সময় আমাকে একাই মনে হতো। সেখানে 10টা রুম থাকে সামনে পেছনে করে, এক লাইনে 5টা করে রুম থাকে সেলটাকে, তার 10টাকে রুম সেল। কিন্তু আমি যেখানে ছিলাম সেখান থেকে আমি আর এরকম আওয়াজ শুনতে পাইনি। মানে আমার মনে হয়েছিল যে সেখানে আর লোক একেবারে মানে নাই বললেই চলে আর কি। তো আমার ধারণা মানে যেই মানে এখনো নিখোঁজ যাদের কথা বলা হচ্ছে, প্রায় 200 লোক এখনো পর্যন্ত কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না। মানে ওখানে আমার মনে হয় নাই, হয়তো বা তাদেরকে একেবারে কী হয়েছে তো আমি বলতে পারবো না, কিন্তু দায়িত্ব তো সরকারের, মানে তাদের কোষ দেয়া। এখন তো পরিবার তো খুঁজে বেড়াচ্ছে। মানে এখন তো আমি তো মায়ের ডাকের সাথে আমি অনেকবার কথা বলেছি, কিন্তু তারাও বলছে যে এখনো পর্যন্ত সরকার কোনো কোষ দিতে পারছে না। এই যে যত এত মানুষ যে এখন নিখোঁজ, তাহলে এদের কোষ দেওয়ার দায়িত্ব তো সরকারের বর্তায়, তাই না? তো এখন এখন আমি যে কথা বলছি, এই যে বর্তমান যে কমিশন হয়েছে, যে গুম কমিশনের উচিত হবে যে ওই জায়গাগুলো পরিদর্শন করে সেখানে আদৌ কোনো লোক আছে কিনা তা পরিষ্কার করা, এবং তার পরিষ্কার করে মানে দেশবাসীকে বলা যে হ্যাঁ মানে ওই রকম আমরা জায়গায় সিরিয়া দেখলাম, ছবি এসছে, ভিডিও এসছে। হ্যাঁ বিভিন্ন আয়নাঘরে। সম্প্রতি একদম মানে এই তো 2-1 দিন আগেই মানে সেখানে মানে সিরিয়ায় একটু খুব নৃশংস যে বন্দিশালা ছিল, সেখানে অনেক হাজার লোককে যে মেরে, তা তো আমরা একদম মানে এই যে সোশ্যাল মিডিয়ায় বা ভিডিওতে আমরা ছবিতে আমরা দেখেছি। কিন্তু আমাদের এখানে যে বন্দিশালাগুলো ছিল বা আছে বা কোনো, এর তো আমরা শুধু খবর পেয়েছিলাম যে গুম কমিশন মাঝে মাঝে বলেছে যে আমরা পরিদর্শন করেছি, আছে এগুলো, কিন্তু আচ্ছা, সঞ্জিতা ভাই, একটু জানতে চাই আপনারা কি আয়নাঘরগুলো দেখেছেন কিনা? আপনাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল কিনা ভিতরে সেগুলো কেউ আটকা আছে কিনা, না আপনারা সরজমিন দেখেছেন কিনা, দেখানো হয়েছে না। কিনা? ভিকটিম ফ্যামিলিদেরকে ওখানে আসলে ওই সুযোগটা দেওয়া হচ্ছে না। কেন? আমরা কমিশনকে বলেছিলাম যে আসলে যারা ভিকটিম, যেমন অনেকে কিন্তু সেল থেকে ফিরেছেন, মাইকেল দাদার মতো, তারপরে হুমাম কাদের ভাইয়ের মতো, তো তাদেরকে গুম করা হয়েছিল এবং তারা কিন্তু দেখলে এগুলো ভালো বুঝবে, বাট কমিশনের এখতিয়ারে সেটা নাই যে তারা আমাদেরকে ভিকটিমদেরকে নিয়ে যেতে পারে। তো আমাদের কোনো আসলে আয়নাঘর, যেটা সিক্রেট ডিটেনশন সেল, দেখানো হয় না। আমরা যেটা সিটিডিসি সেল ডিবির, সেটা 7 তারিখে দেখেছিলাম, বাট ওই সেলগুলাও ওই 7 তারিখেই খালি ছিল। মানে আমরা অত ইয়েতে পাইনি, মানে দেখতে পাইনি খুব একটা। তো সেইখান থেকে মানে কোনো মানুষের খোঁজ পাইনি, বাট সেলগুলো দেখেছিলাম সিটিডিসি সেলের। বা আয়নাঘর বলতে যেটা ডিজিএফআই বা র্যাব বলেন, তাদের কোনো সেল আমরা ভিতরে ঢুকতে পারিনি। আচ্ছা, জি, একটু জানতে চাই আজিজ ভাই, আপনারা যাদের এই যে বিডিআর যে হত্যাকাণ্ড হয়েছে, সেখানে এই হত্যাকাণ্ডের আসামি হিসেবে যারা এখন মানে কারাগারে আছেন, জেলে আছেন, আপনারা দাবি করছেন তাদের বেশিরভাগই নিরপরাধ। আবার অনেকে এমনও আপনারা বলছেন যে তাদের হয়তো যে মেয়াদে সাজা হয়েছে, সাজার মেয়াদও শেষ, এরপরও নাকি মুক্তি পাচ্ছে না। এই বিষয়টি কি আপনাদের এক্ষেত্রে দাবি কি? এখন কথা বলছিলাম গত 15 বছরের নিধনকাল নিয়ে। আমরা ছিলাম আব্দুল আজিজ ভাই আপনার কাছে, একটু জানতে চাচ্ছিলাম যে এখন যারা আছে বিডিআর বিদ্রোহের নামে যে পিলখানা হত্যাকাণ্ড ঘটলো, তার যে নামে বেনামে আসামি, তাদের কি অবস্থা আছে, তাদের বিষয়ে আপনাদের কি প্রতিক্রিয়া? বিডিআরের যে বর্তমানে যে আসামিরা আছেন, তারা আসলে মানবতার জীবনযাপন করতেছেন। গত 16 বছরে এখন পর্যন্ত বিডিআর সদস্যরা কোনো রকমের জামিনের শুনানি করতে পারেনি। এটা আইনে থাকলেও পারে নাই, আইনের বাহিরেও পারে নাই। মানে তারা যে বাংলাদেশের নাগরিক আর নাগরিক হিসেবে যে অধিকার, তাদেরকে গত 16 বছর থেকে শুরু করে 5 আগস্টের পর পর্যন্ত চলমান আছে। জেলখানা যে বন্দিগুলো আছেন,
5 আগস্টের পরে অলরেডি এখন পর্যন্ত মৃত্যুর সংখ্যা হচ্ছে 6 জন। তারা এখন পর্যন্ত কোনো ধরনের জামিনের শুনানি করতে পারে নাই, 5 আগস্টের পরেও পারেনি। 5 আগস্টের পরেও করতে পারে নাই। এটা হচ্ছে আমাদের মানবাধিকার দিবসের মানে এটাই কি একটা বিডিআর সদস্য হওয়ার কারণে বা একটা সৈনিক হওয়ার কারণে তার অপরাধ? যে জায়গার মধ্যে আওয়ামী লীগের ফ্যাসিস্টরা জামিন পাচ্ছে, পরিকল্পনা মন্ত্রী জামিন পাচ্ছে, তারপরে বন ও পরিবেশ মন্ত্রী সাবির হোসেন চৌধুরী জামিন পাইছে, তারপরে ঝিনাইদহের 1 আসনের এমপি জামিন পাইছে, 2 আসনের এমপি জামিন পাইছে। তাহলে বিডিআরের সদস্যরা কি এমন মানে অপরাধ করলো যে তারা জামিনের শুনানিটা করতে পারে নাই? এক। দ্বিতীয় হচ্ছে যে এই যে আমরা যে ষড়যন্ত্র বলি, এই ষড়যন্ত্র যদি আপনারা রুখতে চান তাহলে তো কিছু একটা করতে হবে। এই ষড়যন্ত্র রুখতে হলে কি করতে হবে? যারা এই পর্যন্ত দেশপ্রেমিক বিডিআর সদস্য ছিলেন তাদেরকে বিভিন্ন জায়গায় কাজে এঙ্গেজ করতে হবে। তাহলে আপনার তাদের প্রতি কি করা হলো? মানবাধিকার দেখানো হলো। কারণ তারা চাকরিচ্যুত সদস্যদের ফ্যামিলিগুলা একজন মানে আর্নিং সোর্স একজনই ছিল। তাদের যদি 16 বছর ধরে কোনো রকমের চাকরির ব্যবস্থা না থাকে তাহলে তারা এখন কি ধরনের মানবতর জীবনযাপন করতেছে? আর আরেকটা বিষয় আমি এখানে অ্যাড করি এবং আমার যে অতিথিরা আছেন তাদের থেকে 1 মিনিট সময় বেশি চেয়ে নিচ্ছি। আমাদের বিডিআর সদস্যদেরকে যেভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে রিমান্ডের নামে, যা নূর খান লিটন স্যার আমাদের সাথে কাজ করছেন 2009 সাল থেকে, সেক্ষেত্রে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মতে 2013-র আগে 47 জনকে রিমান্ডে নির্যাতনের মৃত্যুর মতো ঘটনা আছে। কি চাওয়া? তো তারা এখন পর্যন্ত মানে তারা যে অস্বাভাবিক মৃত্যু এটা প্রকাশ করতে পারেনি। তাদের বিরুদ্ধে এমনভাবে মানে এই বিডিআরদেরকে এমনভাবে গলা চেপে ধরে রাখা হয়েছে। বা আমি যে আজকে ভিকটিম ফ্যামিলির একজন, আমার বাবাকে যে মৃত্যু হয়েছে এটাও কিন্তু আমি 5 আগস্টের আগ পর্যন্ত প্রকাশ করতে পারিনি। সেটা বললেও একটি সংকটে পড়ে যেতেন। এগুলো বিচার আপনারা চান। জি, একটু যেতে চাই সানজিদা ইসলাম আপা আপনার কাছে। আপা একটু বলতে চাচ্ছি, আপনি যে গত 15-16 বছর ধরে আপনারা বড় একটি সংগ্রাম করে যাচ্ছেন বা এক যুগ ধরে একটি সংগ্রাম করে যাচ্ছেন, এখন তো একটি নিশ্চয়ই বিচারের দাবি বা সেটি আরও বেশি জোরালো হয়েছে, সেটি কোন দিকে যাচ্ছে? এবং আজকের মানবাধিকার দিবসে আপনারা একটি অনেক বড় সমাবেশ করেছেন, চাপ তৈরি হচ্ছে কিনা, বিচারটা পাবে কিনা এই আপনি বলছিলেন 4000 মানুষ? অবশ্যই আমাদের বিচারের দাবিটা তো প্রথম থেকে একই আছে। এখন 5ই আগস্টের পরের অবস্থাটা কি? 5ই আগস্টের পরের অবস্থা হচ্ছে হাসিনা চলে গেছে, কিন্তু যাদের এগেনস্টে অ্যালিগেশন সেই মানুষগুলো কিন্তু আমার মনে হয় যে এই স্ট্রাকচারের মধ্যে রয়ে গেছে। তো সেইখান থেকে আসলে বিচারের দাবিটা বা চাওয়াটা আরও জোরালো করতে হচ্ছে। কারণ এখন সবাই বলছে যে তারা দে ট্রাইং টু বি ট্রান্সপারেন্ট। যদি ট্রান্সপারেন্টই হয় তাহলে তো তথ্য আরও অনেক আগে চলে আসার কথা, 2-3 মাস এরকম 4 মাস চলে যাওয়ার কথা না, তাই না? তো সেইখানের ক্ষেত্রে আমরা বলতে চাই যে এই অবস্থায় বিচারের দাবিটা আরও জোরালোভাবে করতে হচ্ছে আমাদেরকে। এবং এই ক্ষেত্রে সেই জন্যই আমাদেরকে আজকে আন্তর্জাতিক মানবাধিকার দিবসে যত ভুক্তভোগী ছিল বাংলাদেশের, যেমন আপনি ধরেন পিলখানা হত্যায় যারা ছিলেন, তারপরে হেফাজতের শাপলা চত্বরে গণহত্যায় যারা ছিলেন, তার পরবর্তীতে এত বড় গুম এবং এক্সট্রাজুডিশিয়াল কিলিংয়ের যারা, জুলাইয়ের গণহত্যা যারা, সবাই আমরা কিন্তু আজকে একটা প্ল্যাটফর্মে চলে আসছিলাম। তো এসে আমাদের আওয়াজটা একই ছিল যে বিচারের দাবিটা। তো এটাকে আসলেই যথার্থ যেন বিচার আমরা পাই এবং সেটা যেন একটা ন্যায় বিচার পাই, সেটার দাবিতেই একসাথে হওয়া এবং সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি আমরা যেন ওই চাপটা আসে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দাদা একটু আপনার কাছে আমরা ফিরতে চাই শেষবারের মতো। মানে আপনার যে আপনি বলছিলেন যে 5 বছর 4 মাস মতো যে আপনার একটি অস্বাভাবিক জীবন গেছে, অন্ধকার একটা রুমের মধ্যে আপনার জীবন কেটেছে, সেই কথা মানে মনে করেও কি মানে যারা এই কাজগুলো ঘটিয়েছে মানে তাদেরকে আপনি কোথায় দেখতে চান? কি বিচার, কোন পর্যায়ে দেখতে চান বিচারটা? আসলে যেই ওখানে আমি যতদিন ছিলাম, যে 5 বছর যে প্রায় 4 মাস পর্যন্ত যে ছিলাম,
এই সময়টা কিন্তু আমার জীবন থেকে একেবারে এমন অবস্থায় আমার জীবনকে মানে ধ্বংসের কিনারে নিয়ে যায়, মৃত্যুর থেকে ফিরে আসা আর কি। মানুষ যে মৃত্যু হয় স্বাভাবিক মৃত্যু, কিন্তু সেই স্বাভাবিক মৃত্যুর পরে যদি একজন লোক এসে মানুষ বলতে পারতো যে আমি বেঁচে আছি, মৃত্যুর পর থেকে ফিরে আসলাম, তখনই বোঝা যেত যে মানে আমি যে কষ্টে ছিলাম বা সেটা থেকে ফিরে এসে মানে কী একটা অবস্থা। না আমার পরিবার জানতো না যে আমি বেঁচে আছি কি নাই, আমার শেষকৃত্য করে দিয়েছিল আমার পরিবার, মানে আমি না আসবো ফিরে এইভাবে। তো এখন এই এই যে একজন মানুষ যখন মারা যায় মানে সেটা ভুলে যাওয়া সহজ যে মানুষটা মারা গেছে, নিখোঁজ যে হয় সে আসবে কি আসবে না, বেঁচে আছে কি মারা গেছে, এটা কিন্তু একজন পরিবারের যে মানে কষ্টের বোঝাটা যে কতটুকু, যে যারা আজকে নিখোঁজ এখনও রয়েছেন, যারা এখনও ফিরে আসার আশায় এখনও রাস্তায় নামছেন, এদের কষ্টটা আমি সেই দিক থেকে বুঝি অনেক, আমার পরিবার কী কষ্টের মধ্যে গেছে। তো এই দিক থেকে আমি বলবো যে এখন যারা এই ঘটনার সাথে জড়িত ছিল, বিশেষ করে আমি বলবো তৎকালীন প্রধানমন্ত্রী যে ফ্যাসিস্ট যে শেখ হাসিনা, যে সেই প্রধান দায়ী এর জন্য। তার ইশারা ছাড়া, তার নির্দেশ ছাড়া এরকম এত বড় জঘন্য ঘটনা এই বাংলাদেশের মাটিতে কেউ গোটাতে পারে বলে আমি বিশ্বাস করি না। এবং তার কিন্তু তারও কিন্তু কিছু সহযোগী ছিল যাদের মাধ্যমে সে এসব কাজ বাস্তবায়ন করেছে। তো আমি চাই আজকে এই যে যারা শেখ হাসিনা সহ এই যে গুমের সাথে যারা জড়িত ছিল, যে এতটা বছর ধরে একদম তারা খুব মধ্যে করেছে, তো এর দৃষ্টান্তমূলক শাস্তি মানে আইনের আওতায় এনে মানে দৃষ্টান্তমূলক শাস্তি চাই, যেন নেক্সট টাইম এরকম আর কোনো ফ্যাসিস এই বাংলাদেশের মাটিতে এরকম জঘন্য রকমের মানবাধিকার লঙ্ঘন, এরকম যে গুমের মতো নৃশংস ঘটনা না ঘটাতে পারে। তখন আমি আজকের এই মানবাধিকার দিবসের দিনে আমি বলবো যে সারা দেশের মানুষ জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ নির্বিশেষে পাহাড় এবং সমতলে সমানভাবে মানুষ যেন সেই মানবাধিকার যে তাদের সুরক্ষিত থাকে, মানবাধিকার নিয়ে যেন তারা বেশি থাকতে পারে। আমাদের সংবিধানে পরিষ্কার বলা আছে, যে মূলনীতিতে বলা আছে, অনেক কিছু ভালো ভালো কথা বলা আছে। এই মূলনীতি বানিয়েছিল তো সরকার, মানে তারা সেই মূলনীতি তার নিজেরাই মানে না। তো এখন আমি আজকে এই মানবাধিকার দিবসে আমি বলবো যে আমাদের দেশের যেন সব মানুষ, সকল শ্রেণী পেশার মানুষ যেন মানবাধিকার নিয়ে মর্যাদার সাথে তার বেশি থাকতে পারে, সেটাই আপনার চাও। জি, ধন্যবাদ আব্দুল আজিজ, ধন্যবাদ মাইকেল চাকমা দাদা, ধন্যবাদ সানজিদা ইসলাম আপা আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমরাও এই যে 3 জন ভুক্তভোগী আমাদের সঙ্গে ছিলেন, একই সঙ্গে আজকের এই মানবাধিকার দিবসে বা পুরো বাংলাদেশের যে লক্ষ লক্ষ মানুষ গত 1.5 যুগ ধরে মানবাধিকার বিহীনভাবে কাটাচ্ছেন, তাদের সাথে গলা মিলিয়ে বলতে চাই এই নিধন কাল যাতে আর বাংলাদেশে ফিরে না আসে। নতুন সরকার আসবে, নতুন রাষ্ট্র পরিচালক আসবে, কিন্তু নিধন কাল যাতে কখনোই এই বাংলাদেশে ফিরে না আসে, সে প্রত্যাশা আজকের মতো শেষ করছি। শুভরাত্রি।